হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ বিএসসি বিকমের ফার্স্ট সেমিস্টারের সাজেশান হিসাবে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে বেশ কয়েকটি বাছাই করা প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা ভালো করে দেখো এবং তৈরি করে নাও। আর তোমরা সকলেই জানো যে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়টি তোমাদের কম্পালসারি, অর্থাৎ সকলকেই পরীক্ষা দিতে হবে। আর এর প্রসঙ্গে মনে রাখবে যে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাসটা যথেষ্ট বড়, হাজার হাজার ছোটো ছোটো প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে বেছে বেছে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তা এখানে প্রত্যেকটা প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে দেখবে, আর যখন দেখবে তখন এবং শুনবে ভালো করে, তা নাহলে কিন্তু ভুল করে ফেলবে। কারণ পরিবেশবিদ্যার প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। তুমি একভাবে পড়ে গেলে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসলো, তখন তুমি আর উত্তর করতে পারবে না ভালো করে না শুনলে, না দেখলে। আর স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে দেখা যাবে কি ইম্পর্টেন্টটাই বাদ চলে গেছে, তখন তোমারই অসুবিধা হবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা প্রশ্নোত্তরগুলি দেখি। আর প্রথম প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। এখানে আর একটা কথা বলার আছে, এখানে 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে 1 নম্বর মানের প্রশ্নও আসতে পারে। যে 2 নম্বর প্রশ্ন আছে অতএব এগুলো দেখব না, তা বললে কিন্তু ভুল করবে। কারণ এখান থেকে যে সমস্ত ইউনিভার্সিটির এমসিকিউ শুধুমাত্র থাকবে, তা এই প্রশ্নের থেকেই উত্তর থেকেই তোমাদের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। আমি জায়গায় জায়গায় বলে দেবো কোথায় কোথায় সম্ভাবনাটা আছে। যেমন প্রথম প্রশ্নটাই দেখো, এখানে যেমন খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটা পড়ে এখানে তা বাস্তুতন্ত্রের উৎপাদক কারা। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, তাহলে ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। তাহলে প্রাথমিক খাদককে, প্রাথমিক খাদক হচ্ছে ফড়িং। আর সর্বোচ্চ খাদককে, বাস্তুতন্ত্রে এখানে সর্বোচ্চ খাদক হচ্ছে ময়ূর। তাহলে প্রশ্ন যদি এমসিকিউ আকারে আসে, নিচের কোনটি উৎপাদক বা নিচের কোনটি প্রথম সারির খাদক, তখন এটা জানা থাকলে তুমি এমসিকিউ আইলে করতে পারবে। আবার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বসময় কি একমুখী, এটাও খেয়াল রাখবে। এখান থেকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ছোটো প্রশ্ন আসবে, জানা থাকলে তুমি লিখতে পারবে। দেখো তাহলে খাদ্য শৃঙ্খল কাকে বলে। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কীয় বিভিন্ন প্রাণীগোষ্ঠীতে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহ। এই খাদ্য শক্তির যে ধারাবাহিক প্রবাহ, এটা কি শক্তি প্রবাহ, এই ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ হচ্ছে যেটা হচ্ছে ঘাস খাচ্ছে ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে ময়ূর। এবার খাদ্য পিরামিড কাকে বলে, কয় প্রকার ও কী কী। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের খাদ্যবস্তুগুলিকে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। খাদ্য পিরামিড 3 প্রকার, যথা সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড ও জীবভর পিরামিড। এবার পরবর্তী 3 নম্বর, কোন ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে মূলের অর্বুদে আবদ্ধ করে, ওই ব্যাকটেরিয়াকে কি বলে বা ওই ব্যাকটেরিয়ার প্রকৃতি কী। যাই হোক, বিভিন্ন রকমভাবে হতে পারে। তাহলে কোন ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে মূলের অর্বুদে আবদ্ধ করে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে মূলের অর্বুদে আবদ্ধ করে। আর এই ব্যাকটেরিয়াটাকে কি বলা হয়, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী বা নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। তাহলে যদি প্রশ্ন আসে যে একটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নাম লেখো বা নিচের কোনটি, তাহলে এখানে রাইজোবিয়াম তোমাদের দিতে বা শূন্যস্থান দিয়ে দিল, তখন তোমাকে রাইজোবিয়াম লিখতে হবে। পড়া থাকলে এটা 2 নম্বরও পারবে, 1 নম্বর আসলে 1 নম্বরেও তুমি পারবে, অতএব বাদ দেবে না। এবার ন্যাটালিটি বা জন্মহার কাকে বলে।
শিশুর জন্মের ফলে যে হারে নতুন সদস্য জনসংখ্যায় যুক্ত হয় তাকে ন্যাটালিটি বা জন্মহার বলে। তা এটা এইভাবেও আসতে পারে, আবার তোমাদের এমসিকিউ আকারেও আসতে পারে। শূন্যস্থান করে দিল যে শিশুর জন্মের ফলে যে হারে নতুন সদস্য জনসংখ্যায় যুক্ত হয় তাকে ড্যাশ বলে। তা দিয়ে এবার নিচে 4টি অপশন থাকলো, কোনটা হবে তোমাকে বসাতে হবে। তো এটা জানা থাকলে তুমি ওটাও পারবে। অতএব প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এবার সবুজ বিপ্লব কাকে বলে? ভারতের সবুজ বিপ্লবের জনককে? তাহলে প্রথমে সবুজ বিপ্লব হচ্ছে উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে অধিক পরিমাণ ফসল উৎপাদন প্রকল্পকে সবুজ বিপ্লব বলে। আর ভারতের সবুজ বিপ্লবের জনককে? ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। দুটো প্রশ্ন থেকেই কিন্তু এমসিকিউ হতে পারে, আমি আর ভেঙে বলছি না, তোমরা পড়ে নেবে, পড়লে পারে বুঝতে পারবে, কারণ প্রতিটা প্রশ্নের উত্তর বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এবার 6 নম্বর, ডিডিটি এর পুরো কথাটি লেখো। ডিডিটি এর মূল কাজ কি? দুটোই এমসিকিউ হওয়ার মতন প্রশ্ন। ডিডিটি এর পুরো কথাটি হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর দ্বিতীয় অংশটা হচ্ছে ডিডিটির মূলত কীটনাশক হিসাবে কাজ করে। এবার 7 নম্বর প্রশ্ন, বিপজ্জনক বর্জ্য কাকে বলে? খুব সুন্দর প্রশ্ন। যে সকল বর্জ্য পদার্থ জীবকুল সহ পরিবেশের জৈব ও অজৈব উপাদানসমূহের প্রভূত ক্ষতি সাধন করে এবং বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাকে বিপজ্জনক বর্জ্য বলে। এবার বিপজ্জনক বর্জ্য থেকে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। তাহলে বিপজ্জনক বর্জ্য থেকে সৃষ্ট দুটি রোগ হলো, 1 নম্বর হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, যা আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয়। আর 2 নম্বর হচ্ছে ডিসলেক্সিয়া, যা সীসা দূষণের ফলে হয়। দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব দুটোই ভালো করে পড়ে রাখবে, যখন তখন এমসিকিউতে দিয়ে দিতে পারে। তাহলে এক হচ্ছে আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগ কোনটি? ব্ল্যাক ফুট ডিজিজ। আর সীসা দূষণের ফলে সৃষ্ট রোগ কোনটা? ডিসলেক্সিয়া। আবার এদিক থেকে প্রশ্ন হলে বিপজ্জনক বর্জ্য থেকে সৃষ্ট রোগের নাম। দুদিক থেকে 3 দিক থেকে প্রশ্ন হতে পারে। এবার ই ওয়েস্ট বা ই বর্জ্য বলতে কি বোঝো? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে এমসিকিউ আসতে পারে। বিভিন্ন ধরনের ব্যবহার্য বা অব্যবহার্য ইলেকট্রনিক্স বস্তু সামগ্রী যখন পুনরায় ব্যবহার করা সম্ভব হয় না এবং তাকে বিনষ্টও করা যায় না, তখন তা বর্জ্য পদার্থ রূপে অবস্থান করে। একে ইলেকট্রনিক্স বর্জ্য বা সংক্ষেপে ই ওয়েস্ট বলে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মোবাইল ফোন, ভাঙা মোবাইল ফোন, নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন, সেটা একটা ই ওয়েস্ট পদার্থের মধ্যে পড়ছে বা ই বর্জ্য পদার্থের মধ্যে পড়ছে। নেক্সট, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের 2টি উপায় উল্লেখ করো। কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের 2টি উপায় হলো, প্রথম হচ্ছে রিসাইক্লিং। রিসাইক্লিংটা কি? প্লাস্টিক, কাঁচ পুনর্ব্যবহার। রিসাইক্লিং হচ্ছে পুনর্ব্যবহার না, পুনরায় উৎপাদন, আর রিইউজ হচ্ছে পুনর্ব্যবহার। রিসাইক্লিং প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদির পুনরায় নতুনভাবে উৎপাদন করা। আর 2 হচ্ছে ডাম্পিং। এই ডাম্পিং হচ্ছে মাটি, ধুলোবালি, গৃহস্থালির অর্ধ পচনশীল পদার্থ দ্বারা নিচু জমি, গর্ত ইত্যাদি ভরাট করা। তাহলে এই 2টো উপায়ে কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করা যায়। এবার সীসা ও ক্যাডমিয়াম থেকে সৃষ্ট রোগগুলির নাম কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সীসা তো আগে পেয়ে গেলাম আমরা। সীসা থেকে সৃষ্ট রোগ হচ্ছে ডিসলেক্সিয়া, আর ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে এটাই। খুব ভালো করে মনে রাখবে, এটা আগের ভিডিওতেও আছে, আমি এটা ইম্পর্টেন্ট বলে আবার দিলাম। এবার নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকারক প্রভাব লেখো। তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকারক প্রভাবের প্রথম প্রভাব হচ্ছে তেজস্ক্রিয়তার ফলে বা প্রভাবে মানুষের শরীরে ক্যান্সারের সৃষ্টি হয়।
বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, স্নায়ুবৈকল্য ও অন্ধত্ব প্রভৃতি দেখা যায়। আর 2 নম্বর প্রভাব হচ্ছে স্ট্রনশিয়াম 90 প্রভাবে হাড় ও রক্তের ক্যান্সার সৃষ্টি হয়। এবার নেক্সট 13 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের অবক্ষয়ের পরিণাম কি কি? ওজোন স্তরের অবক্ষয়ের পরিণাম হলো, প্রথম হচ্ছে ওজোন স্তর অবক্ষয়ের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি অধিক পরিমাণে পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছায় এবং পৃথিবীপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে। আর 2 নম্বর হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছায়, ফলে মানুষের ত্বকের ক্যান্সার হয় ও অন্যান্য প্রাণীদেরও বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এখান থেকেও কিন্তু অবজেক্টিভ প্রশ্ন হবে, এমসিকিউ, খুব খেয়াল রাখবে। এবার ওজোন গহ্বর সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। ওজোন গহ্বর সৃষ্টির 2টি কারণ হলো রেফ্রিজারেটর, পলিমার শিল্প ইত্যাদি থেকে নির্গত সিএফসি ওজোন গহ্বর সৃষ্টির অন্যতম কারণ। আর 2 নম্বর হচ্ছে উড়োজাহাজ থেকে নির্গত NO নাইট্রিক অক্সাইড ও NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসও ওজোন স্তর ক্ষয়ের অন্যতম কারণ। আমি আবার বলছি, এই প্রশ্নগুলো 2 নম্বর বলে তোমরা ছেড়ে দেবে না। যাদের এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসবে, যে সমস্ত ইউনিভার্সিটির শুধুমাত্র এমসিকিউ আছে তারা কিন্তু এগুলোও পড়বে। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন যখন তখন আসতে পারে। আর আরেকটা কথা বলি, যে তোমাদের প্রত্যেক ইউনিভার্সিটির সিলেবাস প্রায় সেম একই, আর সেই জন্য প্লেলিস্টে যে আগে সেকেন্ড সেমিস্টার হিসাবে যে ভিডিওগুলো দিয়েছি ওইগুলো তোমরা দেখবে, কারণ ওগুলো তোমাদের সিলেবাসেই রয়েছে, ওই প্রশ্নোত্তরগুলো, অর্থাৎ ওগুলো তোমাদের কাজে লেগে যাবে। এবার 15 নম্বর, জাতীয় সবুজ বাহিনী কি? ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দ্বারা 2001 এবং 2002 সালে গৃহীত কর্মসূচি অনুযায়ী বা পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিদ্যালয়ে ইকো ক্লাব গঠন করা হয়। ইকো ক্লাবগুলির সদস্যদের নিয়ে তৈরি বাহিনী হলো জাতীয় সবুজ বাহিনী। খুব ভালো করে পড়বে। ইকো ক্লাবের সদস্য নিয়ে তৈরি বাহিনীর নাম কি দিয়ে 4টে অপশন দিয়ে দিল, তখন তোমাদের সঠিকটা টিক দিতে হবে, জাতীয় সবুজ বাহিনী। এভাবেও আসতে পারে, আবার অন্যভাবেও আসতে পারে। ইকো ক্লাবটা কোথায় গঠন করা হয়, কী জন্য গঠন করা হয়, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য, ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য। ওইভাবেও এমসিকিউ আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে, অতএব ভালোভাবে তোমরা পড়বে। বায়ু দূষণ কাকে বলে? বায়ুতে উপস্থিত বস্তুসমূহের যে ঘনত্ব মানুষ ও তার পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে বায়ু দূষণ বলে। খুব ভালো করে পড়বে। গৌণ বায়ু দূষক কাকে বলে? বা গৌণ দূষক কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত দূষক পদার্থ 2 বা ততোধিক প্রাথমিক বায়ু দূষকের সংমিশ্রণে তৈরি হয় তাদের গৌণ বায়ু দূষক বলে। উদাহরণ হচ্ছে ওজোন, সালফার ট্রাইঅক্সাইড প্রভৃতি। এবার নেক্সট 18 নম্বর, অম্লবৃষ্টি কীভাবে সৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন, যেভাবেই হোক। তারপর হচ্ছে উত্তর দেখো, বিভিন্ন শিল্প কারখানা থেকে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গ্যাসের ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে অম্লবৃষ্টির সৃষ্টি করে। তাহলে কোন কোন গ্যাস অম্লবৃষ্টির সৃষ্টি করে? সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, খেয়াল রাখবে। আর কোন অম্লবৃষ্টিতে কোন অ্যাসিড থাকছে? সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এমসিকিউ যখন তখন এখান থেকে আসবে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে মানব স্বাস্থ্যের সম্পর্ক কী? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে ক্রান্তীয় রোগব্যাধির প্রকোপ বাড়ে। হচ্ছে লিসম্যানিয়া, ট্রাইপ্যানোসোমা, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, হাম, যক্ষা, হেপাটাইটিস, কালাজ্বর, এনকেফালাইটিস ইত্যাদি রোগ হতে পারে। নেক্সট, জল দূষণ কাকে বলে? 4টি জল দূষক উপাদানের নাম লেখো।
তাহলে জল দূষণ হচ্ছে জলের রাসায়নিক এবং ভৌত ধর্মের গুণগত পরিবর্তন ঘটার পর তা যদি জীবকুলের পক্ষে পানের অযোগ্য বা ক্ষতিকর হয়ে দাঁড়ায় তখন তাকে বলা হয় জল দূষণ। আর চারটি জল দূষক উপাদানের নাম হচ্ছে আর্সেনিক, ফ্লুরাইড, পারদ ও ক্যাডমিয়াম। আর প্রত্যেকটা এই দূষক ঘটিত রোগের নাম অবশ্যই মনে রাখবে। এবার বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তো যে কোনো মুহূর্তে এমসিকিউ আকারেও আসতে পারে। মানুষের শিল্প উন্নয়ন ও দূষণজনিত কারণে উৎপন্ন অভঙ্গুর দূষিত পদার্থ খাদ্য ও পানীয়ের মাধ্যমে জীবদেহে বারংবার সঞ্চিত হওয়ার মধ্য দিয়ে খাদ্য শৃঙ্খলের ধাপে ধাপে কোনো কিছুর বেড়ে ওঠার ঘটনাকে কি বলা হয়? বায়োম্যাগনিফিকেশন বলা হয়। নেক্সট, শব্দ দূষণ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শব্দের তীব্রতা মাপার একক কী? তাহলে মাত্রাতিরিক্ত অনিয়ন্ত্রিত শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় কার্যকর্মকে প্রভাবিত করে এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে। আর দ্বিতীয় অংশটা হচ্ছে শব্দ দূষণ শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। খুব ভালো করে মনে রাখবে, ডেসিবেল। এইবার গ্রিন হাউস গ্যাস কোনগুলি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকেও এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? তখন তোমাদের এই মধ্যে যেটা উল্লেখ থাকবে সেটা বলতে হবে, বা কোনগুলি সেভাবে থাকতে পারে, বা কোনটি নয় এইভাবেও আসতে পারে। এবার গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, N2O নাইট্রাস অক্সাইড, CFC ক্লোরোফ্লুরোকার্বন, NO নাইট্রিক অক্সাইড, জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। এগুলো হচ্ছে সব গ্রিন হাউস গ্যাস। ভালো করে মুখস্থ রাখবে। এইবার নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন হয়েছিল? আর সাইলেন্ট ভ্যালিটা এটা পড়লেই কোথায় হয়েছিল তাহলে এটাও তোমার জানা হয়ে যাবে। সাইলেন্ট ভ্যালিটা হচ্ছিল কোথায়? কেরলে। তাহলে কেরলের সাইলেন্ট ভ্যালিতে বড় বাঁধ ও জলবিদ্যুৎ নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। এইবার মৃত্তিকা দূষণের একটি উদাহরণ দাও। জমিতে অধিক মাত্রায় অজৈব সার ব্যবহারের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া মৃত্তিকা দূষণের একটা উদাহরণ। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।